আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে না, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, এটাই মূলত কথা। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে, মূলত প্রমাণ করতে হবে হচ্ছে আমার এটা। তো ভিডিওটা অনেক বড় হবে আজকে। যাই হোক, আমরা আসলে স্ক্রিনে চলে আসি। আমি আগে থেকে একটা ফিগার অঙ্কন করে রাখছি, মানে যাতে আমাদেরকে বোঝানো সহজ হয় আর কি আমাদের জন্য। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া আসলে কি, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আসলে কি, তো এটা জানাতে হবে পরে আমাদেরকে কার্নোর ইঞ্জিন সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কার্নোর ইঞ্জিন আসলে কি মূলত। বিজ্ঞানী সাদি কার্নো একটা ইঞ্জিন তৈরি করেন, যে ইঞ্জিনের কোনো বাহ্যিক কোনো হয় না, মানে এনট্রপি বাড়ে না, স্থির থাকে। এনট্রপি বলতে বিশৃঙ্খলা আর কি। সেই ইঞ্জিনের কোনো পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, মানে পরিবেশ বান্ধব ইঞ্জিন। সেটাই মানে বিজ্ঞানিক কারণও তৈরি করেছেন, একটা কি ইঞ্জিন তৈরি করছে, সে যে ইঞ্জিনটা হচ্ছে পরিবেশ বান্ধব। সেই ইঞ্জিনের দ্বারা মানুষের কি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। তো সেই ইঞ্জিনটা আসলে প্রত্যাবর্তী ইঞ্জিন। তো এই প্রত্যাবর্তী ইঞ্জিন হওয়ার পিছনে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, তো কার্নো ইঞ্জিনে তো ধরো তাপ উৎস থেকে কি করতেছে, কিউ1 তাপ গ্রহণ করে রিভার্সিবল প্রক্রিয়ায় টি2 তাপ মানে তাপ উৎস হতে টি1 তাপমাত্রায় টি1 তাপমাত্রা কি উৎস থেকে ছাড়তেছে, তাই না? ছাড়ার পর টি2 তাপমাত্রা গ্রহণ করেছে, কিউ2 পরিমাণ বর্জন করতেছে, মানে কিউ1 গ্রহণ করতেছে এটা গ্রাহকে। তাহলে এখন কিন্তু এইখানে একটা কাজ পাইছি, কিউ1 মানে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে একটা কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে ডাব্লিউ সমান কিউ1 মাইনাস কিউ2। এটা হচ্ছে আমরা কার্নো চক্রের ক্ষেত্রে আমরা জানি এটা। তো কার্নোর চক্রের আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যাবর্তী হওয়ার একটা শর্ত আছে, সেটা হচ্ছে কিউ সমানুপাতিক টি। এটা মাস্ট, এটা হতেই হবে, না এবার সেটা কার্নোর চক্র না। আর কিউ সমানুপাতিক টি হবে পরেই সেটা পরিবেশ বান্ধব। অর্থাৎ এটা হচ্ছে প্রত্যাবর্তী হওয়ার প্রধান শর্তে হচ্ছে এটা, কিউ সমানুপাতিক কি হতে হবে, টি হতে হবে। তো আমরা কিন্তু একটা সূত্র কিন্তু পড়েছি, কর্মদক্ষতার সূত্র, সেটা হচ্ছে কিউ রিলেটেড একটা সূত্র আছে এবং টি রিলেটেড মানে একই সূত্র। সেটা আমরা এখানে কি করছি, মানে কিউ এর যে সূত্রটা কর্মদক্ষতা, এটা সমান সমান আমরা জানি 1 মাইনাস কিউ2 ভাগ কিউ1 ইকুয়াল টু টি এর ক্ষেত্রে একই সূত্র 1 মাইনাস টি2 ভাগ টি1। আমি যদি এই 1 অন্য সাইড থেকে কেটে দেই, আর যদি মাইনাস দ্বারা একটা যদি গুণ করে দেয়, তাহলে প্লাস হয়ে যাচ্ছে দুই সাইডেই। তাহলে শর্ত কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে কিউ2 ভাগ কিউ1 সমান সমান টি2 ভাগ টি1। অর্থাৎ এই কিউ2 ভাগ কিউ1 আর সমান সমান মধ্যে টি2 ভাগ টি1 হয়, তাহলে সেটা কি কার্নো চক্র, আর সেটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর আমরা এটাই বের করে দেখব যে আসলে আমাদের ইঞ্জিনটা আসলে কার্নো চক্র কিনা। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এটাই বের করে দেখতে হবে যে ইঞ্জিনটা আসলে কিউ2 ডিভাইডেড বাই কিউ1 সমান সমান টি2 ভাগ টি1, এই মানে এই সমীকরণটা আসলে মানে কিনা। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা এনট্রপিটা আসলে বের করব। তো আমরা জানি কার্নো ইঞ্জিনে কিন্তু 4টা চলক থাকে, তাই না? 4টা চলক কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা আমরা পড়ে এসেছি। তো সেই 4টা চলকের মধ্যে প্রথমটা কি, প্রথমটাও কিন্তু আমরা সবাই কিন্তু জানি, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাই না? অর্থাৎ আমরা সেটা এখন আঁকবো। এটা আমরা একটু ছোট করে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এটা আমরা একটু আপাতত ছোট করে নিচ্ছি।
এটা শর্ত, তাই না? শর্তটা আমি ভিতরে আপাতত রেখে দিলাম। এটা তো আমাদের আর দরকার হচ্ছে না, আমরা পরে কাজে লাগাবো এটা। তো এখন একটা জিনিস দেখো তো, সেটা হচ্ছে কার্নো চক্রে কিন্তু 4টা ধাপ, তাই না? তো আমরা সেই 4টা কার্নো ইঞ্জিনটা আসবে দেখতে, কার্নো 4টে চবকের আসবে দেখতে কিরকম সেটা একটু আমরা দেখি। সেটাই যদি আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি। সমষ্ণ, তাই না? প্রথমে কিন্তু সমষ্ণ। আচ্ছা, এটাতে হবে না, শেপ হবে না। আমরা কি করতে পারি, আমরা পেন্সিল দিয়ে আঁকাই। দেখো, এটা কিন্তু কার্নো চক্রের ক্ষেত্রে সমষ্ণ আমরা চিত্রটা অঙ্কন করতে দেখতে কিরকম। রুদ্রতাপীয় প্রক্রিয়া একটু খাড়া হবে সমষ্ণ হচ্ছে, তারপরে এখান থেকে আবার একই সিস্টেম যাবে, আর রুদ্রতাপীয়টা একটু খাড়া হবে। এই হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের যে ধাপ, সেই ধাপটা। প্রথমে আমরা সমষ্ণ, এটাকে আমরা এস দন্তে সহজে আমরা বোঝাচ্ছি, এটা সমষ্ণ প্রসারণ। ওকে, সমষ্ণ প্রসারণ মানে পিবাস দিবাম আর কি, বোঝাচ্ছি। এটা পিবাস দিবাচ্ছি, সমষ্ণ প্রসারণ। এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, রুদ্র সরি রুদ্র সেরকমই থাকুক। রুদ্র, তারপর হচ্ছে সমষ্ণ বাংলা ভাষায় কিবোর্ডের ব্যাখ্যা একটু দামে বা সংকোচন, ক দ্বারা সংকোচন বোঝাবো, আমাদের সমষ্ণ সংকোচন, বুঝছো? আমরা রুদ্রতাপীয় আবার সেম রুদ্রতাপীয় সংকোচন, রুদ্রতাপীয় আর ক দ্বারা বোঝাবাম, আর ক মানে রুদ্রতাপীয় সংকোচন। মানে এটা আসলে কি, সমষ্ণ প্রসারণ হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন, রুদ্রতাপীয় সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। ওকে, তবে এই 4টা হচ্ছে কার্নো ইঞ্জিনের 4টা কি ধাপ, তাই না? তো আমরা যদি একটু ভাবি, সেটা হচ্ছে ধরো প্রথম ক্ষেত্রে T1 তাপমাত্রায় T1 তাপমাত্রায় কি করতেছে, Q1 তাপমাত্রা হচ্ছে গ্রাহক, মানে তাপ উৎস থেকে আমরা Q1 তাপমাত্রা কি করতেছি, গ্রহণ করতেছি। ওকে, এজন্য আমি প্রথম চক্রকে আমি দেবো হচ্ছে T1 তাপমাত্রা কি করতেছে, T1 তাপ কি করতেছে, গ্রহণ করতেছে। ওকে, সেকেন্ড ধাপ যে রুদ্রতাপীয় কিন্তু আমরা কিন্তু জানি, রুদ্রতাপীয় ক্ষেত্রে কিন্তু ডিকিউ সমান সমান 0 থাকে, অর্থাৎ এখানে কিন্তু তাপ শক্তির কোনো বিনিময় থাকে না। এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখে গেছি যে রুদ্রতাপীয় প্রসেসে আমরা কিন্তু, অর্থাৎ এখানে কোনো তাপ শক্তির বিনিময় থাকে না, এখানে অভ্যন্তরীণ শক্তির মানে একটা কাজের বিপরীত হয়, অর্থাৎ কাজ যদি পজিটিভ হয়, অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, বিপরীত হচ্ছে, এরকম হয় আর কি রুদ্রতাপীয় ক্ষেত্রে। তো এই জন্য আমরা এই জায়গা 0 পেতেছি। এখন একটা জিনিস দেখো তো, এখান থেকে তাপমাত্রা T1 তাপমাত্রা এই পর্যন্ত আছে, তাই না? আসার পরে আমি কি করছি, আবার সমষ্ণ প্রক্রিয়ায় মানে এইটুকু কি হয়েছে, চাপ আয়তন কিন্তু বেড়েছে, তাই না? আয়তন বেড়ে কি হয়েছে, V2 হয়েছে, মানে আয়তনের ক্ষেত্রে না আর কি, বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত কি ছিল, T1 তাপমাত্রা ছিল Q1, তবে এখানে আবার কমেছে, তাপমাত্রা চূড়ান্ত তাপমাত্রা পৌঁছাইতে, তবে এখানে T2 তাপমাত্রা থেকে কি হবো, T2 থেকে Q2 হবে। ওকে, তাপগ্রাহক থেকে বর্জন করব। ওকে, এখন একটা জিনিস সেটা হচ্ছে আমরা এই যে 4টা ধাপ, সেই 4টা ধাপে আমরা কি করব, এখন এনট্রপি বের করব, আর এই এনট্রপিটা বের করে আমরা দেখব যে আসলে কি হচ্ছে। এনট্রপি বের করে দেখব যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কেন আসলে এনট্রপি স্থির থাকে, সেটা আমরা দেখব। আমাদের তো মূলত বের করতে হবে হচ্ছে এনট্রপি, আমাদের আমাদের এতক্ষণ যা আমরা আলোচনা করবো এটুক এগাওয়া, মানে আমাদের কার্নো চক্রের ক্ষেত্রে আর কি শর্ত আর কি এগাওয়া।
মূলত আমাদের বের করতে হবে কি এনট্রপি। তাহলে আমরা প্রত্যেকটি ধাপে যদি এনট্রপি বের করি, অর্থাৎ প্রতিটি ধাপে আমরা এনট্রপি বের করবো এখন। ওকে, তাহলে আমাদের প্রথমে যদি বের করি হচ্ছে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা এনট্রপিটা বের করে দেখতে পারি। তাই সমষ্ণ প্রসারণ, তাই প্রথম ধাপ দিলাম, প্রথম প্রথম প্রথমে কি পাচ্ছি আমরা কিন্তু এনট্রপির একটা সূত্র জানি, সেটা কি? এনট্রপির সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে ডিএস সমান ডিকিউ বাই কি ডিকিউ বাই হচ্ছে টি, তাই না? এটা হচ্ছে মূলত সূত্র, এনট্রপির মূলত সূত্র মানে ডিকিউ বাই টি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় নাম্বার সূত্র আর কি, দ্বিতীয় সূত্র। তাই আমি তো প্রথম ধাপে বের করতে চাই এনট্রপি 1, প্রথম ধাপের জন্য এই জন্য 1 দেবে জায়গা, আর একটা ধাপের জন্য আমি এনট্রপি বের করে দেখবো আসলে কি হয়। তা আমি কি করতেছি, T1 তাপমাত্রা থেকে Q2 তাপমাত্রা থেকে Q1 তাপমাত্রা কি করছি, গ্রহণ করেছি, তাই না? তাহলে আমি এখানে এই ডিকিউর জায়গায় কিন্তু আমি দেখতে পারি সেটা কি দেখতে পারি, সেটা হচ্ছে 1 দেখতে পারি। মানে প্রথম ক্ষেত্রে গেছে আমার 1, মানে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা কিছু তাপ গ্রহণ করেছে কত, Q1 তাপমাত্রা, আর তাপ ই করেছে কি তাপ উৎস থেকে ক্ষেত্রে T1। তাই প্রথম ক্ষেত্রের এনট্রপি পাইছি আমি। এখন একটা প্লাস মাইনাসের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো এই যে পরিবেশ, এটাতে ইঞ্জিন, তাই না? পরিবেশ কি করছে, পরিবেশ থেকে আমি কি করছি, তাপমাত্রা কি করছি, গ্রহণ করছি। ওকে, পরিবেশ থেকে কি করছি, তাপমাত্রা গ্রহণ করছি। এই জন্য গ্রহণ করার জন্য কি হচ্ছে, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, মানে পরিবেশের ক্ষেত্রে হিসাব করবো আর কি। মানে বৈধ মানে এটা প্লাসও দিছে, মানে দুই রকম ভাবে করা যায়, প্লাস দিয়ে করা যায়, মাইনাস দিয়ে করা যায়। আমরা আপাতত মাইনাস দিয়ে পরিবেশকে হিসাব করতেছি, মানে এনট্রপি তার আর তো ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে না, এটা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমরা কি করতেছি, ডিফেন্ড করতেছি। তাহলে সিমিলার ভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি বের করি, এখানে আমরা কি করতে পারি, DS2, তাই না? তাহলে রুদ্রতাপীয় ক্ষেত্রে কিন্তু এনট্রপি থাকে না, কেন? কারণ ডিকিউর মানে যদি 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু পুরাটাই কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কোনো এনট্রপি নাই। এই জন্য রুদ্রতাপীয় ক্ষেত্রে কিন্তু এনট্রপি স্থির থাকে, এটা প্রশ্ন কিন্তু আসে। রুদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রপি কেন স্থির থাকে, এই কারণে, অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ শক্তির বিনিময় নেই, এজন্য স্থির। তবে এটা দ্বিতীয় গাব, তৃতীয় এখন যদি আমরা হিসাব করি, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু DS3 এখানে কিন্তু এবার কিন্তু প্লাস হবে, এরা মাইনাস দিয়েছে যেহেতু এই প্লাস। তাহলে DQ2 অর্থাৎ তাপমাত্রা কি হয়েছে, এই যে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে T2 থেকে Q2 হয়েছে, অর্থাৎ এখানে পাচ্ছি হচ্ছে আমরা ডিকিউ বাই কি পাচ্ছি, T2 পাচ্ছি। ওকে, ডিকিউ বাই T2। এখন আবার চতুর্থ ক্ষেত্রে, অর্থাৎ আবার রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে যদি আমরা আবার বের করি, চতুর্থ ধাপ DS4 সমান পাচ্ছি হচ্ছে আমরা 0। তবে এখন যদি এই টোটাল টুক যদি আমরা এখন যোগ করে দেই, তবে টোটাল আমরা 4টা চক্রের জন্য এনট্রপি পেয়ে যাবো, তাই না? এরকমই তো হচ্ছে,
টোটাল এনট্রপিটা আমরা কি এখন যোগ করব। ওকে, এখন যদি টোটাল এনট্রপিটা হতে যোগ করি অর্থাৎ এখন বেশি হচ্ছে ডিএস সমান সমান যেটা এখন বেশি হচ্ছে ডিএস সমান সমান দেখা যাচ্ছে টোটাল এনট্রপি টোটাল এনট্রপিকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করলাম। ডিএস সমান সমান তার কি দাঁড়াচ্ছে টোটাল এনট্রপির যোগফল ডিএস1 ডিএস1 ডিএস2 তারপর ডিএস3 প্লাস ডিএস4। এখানে টোটাল যদি মানগুলো বসাই আমি এখানে পাচ্ছি হচ্ছে প্রথমে পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস ডিকিউ কিউ1 ভাগ হচ্ছে টি1 কিউ1 ভাগ টি1 তারপর হচ্ছে এখান থেকে পাচ্ছি হচ্ছে 0 যোগ এটার মান হচ্ছে ডিকিউ2 ডিকিউ ডিকিউ2 ডিভাইডেড বাই হচ্ছে টি2 যোগ হচ্ছে যোগ কি 0। ওকে, তো এখন টোটাল মান আসলে পাচ্ছি কত দেখো তো এরকম পাই কিনা। এই মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে, আসলে এটা ডিকিউ দেওয়া আসলে ঠিক হয় নাই, মানে কেন ঠিক হয় না একটু পরে বলতেছি। ডিকিউ এর দরকার হয় না, তাপমাত্রা তো পরিবর্তন হচ্ছে না, এটা মানে ভুলভাবে ব্যাখ্যা হয়েছে, সমস্যা নাই পরে ঠিক করে দিচ্ছি। প্লাস তারপরে আমি কি পাচ্ছি দেখো তো, এই ডিকিউ 2 এখানে পাচ্ছি হচ্ছে টি2। ওকে, তাহলে দেখো ওই দিকে ডিডি আছে তাহলে ডিডি যদি আমি পরিবর্তন আছে এই জন্য এই ডিটা সারা 2 বার হয়ে যাচ্ছে, তাই তো মিলে যাচ্ছে আসলে। তাই দেখো তো এইভাবে দেখা যায় এই টুটা যদি আমি এইখানে আসি, আর হচ্ছে এই ডি কিউ যদি আমি এইখানে আসি, তাহলে কিন্তু সমীকরণটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? তবে সেই সমীকরণটা যদি দেখি কস গুণন করতেছি, মানে এটা উপরে নিয়ে যাচ্ছে এটার নিচে নিয়ে আসতেছে আর কি। তাহলে টি1 প্লাস কি আনে পাচ্ছি কিউ2, তো কিউ2 জায়গায় থাকবে
আসলে ডি অটোমেটিক চলে যায় এখানে, বুঝতে থাকে না, আমি দেখা দিচ্ছি। ও সরি, মাইনাসটা কিন্তু আগে কিন্তু থাকবে। আর হচ্ছে তাহলে এখানে কি যাচ্ছে, ডি কিউ ওয়ান। আসলে ডি কিউটা এটা এই ডিডি এখন দেখো অটোমেটিক কাজ আছে, এটা প্রথম থেকে না দেখি হতো, ডিডি কাটাই যাচ্ছে, সমস্যা নাই। তবে সূত্রটা আসলে কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমি এইভাবে দেখতে পারি, সেটা হচ্ছে কি দেখো তো, এটা এভাবে দেখতে পারি না, টি টু টি ওয়ান, এই মাইনাসটা মাইনাস পাশে কি হবে, মাইনাস হয়ে গেল, তাই না? তাই এখানে কিন্তু কিউ টু ডিভাইডেড বাই কি কিউ ওয়ান। তবে একটা জিনিস এখানে দেখো তো, সেটা কি, আমি কিন্তু অর্থাৎ টি টু থেকে টি টু ভাগ টি ওয়ান থেকে যদি আমি কিউ টু মাইনাস কিউ ওয়ান ভাগ দেই, তাহলে কি পাচ্ছি আলটিমেটলি কিন্তু কি পাবো, অবত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ এই দেখো এখানে একটা ম্যাজিক দেখো, সেটা কি, আমি কিন্তু প্রথমে কিন্তু বের করে রাখছি যে কিউ টু সমান কিউ টু ভাগ কিউ ওয়ান সমান সমান টি টু ভাগ টি ওয়ান। তবে একটা জিনিস দেখো তো, এই কিউ টু ভাগ কিউ ওয়ান সমান সমান কি, এটা টি টু ভাগ টি ওয়ান। তাহলে আমি যদি এই কিউ টু ভাগ কিউ ওয়ান আলটিমেটলি দেখাও যা এই টি টু ভাগ টি ওয়ান দেখাও তো একই কথাই, তাই না? তাই টি টু ভাগ টি ওয়ান যদি মাইনাস টি টু ভাগ টি ওয়ান যদি বিয়োগ করি, তাহলে কি থাকছে আলটিমেটলি, সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাই না? কিউ টু বা কিউ ওয়ান সমান সমান তো টি টু বা টি ওয়ান, জানি আমি। অথবা তুমি এটাই বিবেচনা করো, টি টু বা টি ওয়ান সমান টি টু বা টি ওয়ান সমান কিউ টু বা কিউ ওয়ান। তাহলে কিউ টু বা কিউ ওয়ান থেকে যদি কিউ টু বা কিউ ওয়ান বাদ দেওয়া আলটিমেটলি কি থাকতেছে, জিরো থাকতেছে। তার মানে কি, কানোর ইঞ্জিন পরিবেশ গ্রামী, তাই না, পরিবেশ বান্ধব। তো এটা হচ্ছে কানোর ইঞ্জিনের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা সত্য। এখন যদি আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এই রিলেশনটা যদি তৈরি করতে চাই, তাহলে সেখন কি হবে, অপ্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী এটা হচ্ছে কানোর ইঞ্জিন। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায় কেন সেটা, অর্থাৎ আবার সেই বিশাল বড় বড় হিসাব ক্যালকুলেশন নিদা এসব করতে হবে। তো ধৈর্য নিয়ে একটু কাজ করতে হবে। এটা ডিলিট করে দেই। তা এটা কি এটা হচ্ছে পেলাম হচ্ছে কিসের জন্য, কার্নো ইঞ্জিনের জন্য, তাই না? অর্থাৎ কার্নো ইঞ্জিনের হওয়ার শর্ত কি, কিউ সমানুপাতিক টি হতে হবে, তাই না? এখন দেখো খেলা, প্রত্যাবর্তী ইঞ্জিনের শর্ত হচ্ছে কিউ সমানুপাতিক টি, তাই না? কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমি আর এই সমীকরণটা তো দেখতে পারতেছি না, অর্থাৎ কিউ সমানুপাতিক টি যে হয়, সেটা তো আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা তো হচ্ছে না, এটা তো আর এই সমীকরণটা তো মানা সম্ভব হচ্ছে না। তো এখন এটা হিসাব করার ক্ষেত্রে তখন কি করতে হবে, অর্থাৎ এটা সত্য যে ওয়ান অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে ওয়ান মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টু ভাগ হচ্ছে কি কিউ ওয়ান, তাই না? নাকি উল্টো রাখলাম, কিউ টু ভাগ হচ্ছে কিউ ওয়ান। এটা হচ্ছে কিসের শর্ত, অর্থাৎ এটা হচ্ছে ইটা, তাই না? ইটা সমান সমান আমরা জানি কিউ টু কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান সমান
ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান, তাই না? এটা হচ্ছে এটা হওয়ার শর্ত। তো আমি আবার এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যেহেতু এই শর্তটা যখন যেহেতু মানে না, তাহলে কিন্তু এই সমীকরণের মাধ্যমে কিন্তু কার কিন্তু সম্ভব হচ্ছে না। তো যেহেতু প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এখন সূত্র তো মিমান লাগবে, এই জন্য আমি কার্নোর চক্রে মানে কার্নোকে বলতেছি যে আমি তো একটা ইঞ্জিন বানা হওয়াতেছি, সেটা তো আমার পরিবেশ বান্ধব না, সেটা হচ্ছে আপনার মতন পরিবেশ বান্ধব না। তো পরিবেশের তো যেহেতু ক্ষতিমতি করতেছে, আপনি কি করেন, ওই আমাকে আপনার ইঞ্জিনের উৎসের তাপমাত্রা ধার দেন, আমি বলতেছি আর কি, মানে লোভ মোভ দেখাচ্ছি। এরা ইঞ্জিন বানা হওয়াতেছে, কি করা লাগবে, সেই ইঞ্জিন তখন ভালো করা লাগবে, সেই ইঞ্জিন তো আর চব্বিশ ঘন্টা পরিবেশের ক্ষতি হচ্ছে। এই জন্য কারণ একটু লোভ মোভ দেখাবো, ঠিক আছে তুমি ওই তোমার হচ্ছে ইঞ্জিনের ওই উৎসের তাপমাত্রাগুলো দাও, আমি আমার ইঞ্জিনগুলো ঠিক করি ধার হিসাবে। কারণ বলছে ঠিক আছে, তুই যদি এইভাবে বানা ভাবাই দিছিস, তাই একটা কাজ করে আমার ইঞ্জিনগুলো তুই দিয়ে তুই কাজটা কর, তোর ইঞ্জিন তুই ঠিক কর। আর ওই ঠিক করতে গেলেই কি হবে, আমার এন্ট্রপিটা বাড়বে। ঠিক করা মানে কি, এন্ট্রপিটা বাড়া। আর এই জন্য কি হচ্ছে, অপত্যাবর্তী প্রক্রিয়া কি হচ্ছে, এন্ট্রপিটা বাড়তেছে, কমে না, বাড়ে। তো এখন যদি এটা যদি মিনিমাম হয়, এটা মিনিমাম হয়ে পারে আমার, কিন্তু শর্ত কিন্তু এই শর্ত ছাড়া কিন্তু আমার কিন্তু সূত্র মেলানো কিন্তু সম্ভব না। অর্থাৎ T2 ভাগ হচ্ছে T1, তাই না? শর্ত তো এটা হয় লাগবে, এটা না হইলে তো হচ্ছে না। এখন এই শর্ত তো নাম এবার তো ম্যাথ মিলতেছে না, তাই না? এখন আমি তো একটা ইঞ্জিন বানাই ভাবতেছি, বহুত করি ভাবতেছি, তখন আমি কানকশন কি করলাম, এইটুক ধান নিলাম, ধান নেওয়ার পরে তো দেখবো যে আসলে এইটুক আসলে বাড়ে না কমে। ওকে, মানে এই এই ধান নেওয়ার জন্য আমার কত টাকা মানে বাদ পরিবেশ থেকে কত টাকা ধান নেওয়া লাগে, সেটা আমি এখন দেখবো। ওকে, মানে মূলত কথা এটাই যে আমি কি করছি, আমার সত্য মিমানোর জন্য আমার এটুকু লাগবে, তাই না? আমার যেহেতু নাই, অর্থাৎ এই পয়েন্টটা নাই, আমার শুধু এই পয়েন্টটুকু আছে, আমি এই জন্য কি করলাম, এই পয়েন্টটা ধান নিলাম। আর ধান নেওয়ার জন্য তো অবশ্যই আমার পরবর্তী ধার পরিশোধ করা লাগবে। আর ধার পরিশোধ মানে কি, এন্ট্রপি বাড়া, তাই না? এখন এইটু ধান নেওয়ার জন্য কি পরিমাণ আমার এন্ট্রপিটা বিশৃঙ্খলতা কি পরিমাণ বাড়বো, সেটাই এখন আমি কি বের করব। মূলত আমি এটাই বলতে চাচ্ছি যে এটা এখন কি হবে, বাড়বে, তাই না? তবে বাড়ার যদি বাড়ে, তাহলে আসলে বিষয়টা আসলে কি দাঁড়ায়, এখন কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে তখন কিন্তু আমার কিন্তু এই প্রক্রিয়া কিন্তু তখন আর খাটবে না, এই প্রক্রিয়া খাটবে না তখন। এই জন্য আমার সূত্রটা কিন্তু তখন কিন্তু সমান সমান হবে না, তখন কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে এইটা ম্যাক্স মানে তখন কিন্তু সমান সমান সমানুপাতিক চিহ্ন হবে না, তখন কিন্তু সূত্রটা কিন্তু, অর্থাৎ এটা দেবো ম্যাক্স, এটা পাইম, এটা দেবো আমি এটা, তাহলে এটা পাইম এটার দেন কি হচ্ছে, এটা হচ্ছে। ওকে, সূত্রটা কিন্তু আসবে এরকম দাঁড়াচ্ছে তখন। এটাই কিন্তু মূলত কিন্তু সমীকরণ। তো এই সমীকরণটা এখন আমি যদি বসাই, মান যদি বসাই, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমি ওয়ান মাইনাস T2 ভাগ হচ্ছে কি T1। ওকে, T2 ভাগ T1, এই চিহ্ন তো থাকবে, এই চিহ্ন জায়গায়, আর হচ্ছে Q2 ভাগ Q1, তবে মাইনাস, আবার এই সূত্রটা কিউ মাইনাস, সরি আগে মাইনাস লিখছি কেন, তাহলে ওয়ান মাইনাস Q2 ভাগ হচ্ছে কি Q1। ওকে, তবে সমীকরণটা হয়তো এরকমই দাঁড়াচ্ছে, তাই দুই পক্ষ থেকে আমি ওয়ান যদি কেটে দেয়, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়ান কেটে দেওয়ার হবে, এখানে কিন্তু দুই পক্ষে কিন্তু মাইনাস হয়েছে, তাই না? তাহলে ওয়ান
ওয়ান ওয়ান কি করলাম, কেটে দিলাম। তাই দুই পক্ষে কি এটা মাইনাস, তো মাইনাস দ্বারা আমি এটা গুণ করি, এটা মাইনাস দ্বারা গুণ করে দেবো। মাইনাস দ্বারা গুণ করার পর এই চিহ্নটা তখন কিন্তু উল্টে যাবে, এই চিহ্ন তখন মাইনাস দিয়ে গুণ করার জন্য চিহ্নটা কি হবে, উল্টে যাবে। ওকে, তার এই চিহ্নটা তাহলে এখন হয়ে যাবে এরকম, বেশি বড় হয়ে গেল। অর্থাৎ চিহ্নটা হয়ে যাবে যখন Q2 মাইনাস দিয়ে গুণ করার জন্য চিহ্নটা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। Q2 ভাগ হচ্ছে Q1, তাই এটা কি একটা শর্ত, এটা কি একটা শর্ত, তাই না? সে আবার এখন কি করতে হবে, এই চারটা ধাপ, এই চারটা ধাপের জন্য আবার আমার এন্ট্রপি বের করা লাগবে এইভাবে। তো টোটাল এন্ট্রপি বের করার পর আসলে কি হবে সেটা এখন আবার বের করা লাগবে। তো কতবার যেহেতু বাইর করছি আমি, তো আমি সেটাই এখন বসা দিচ্ছি। তাই একটু তো এখন ছোট করি একটু। এখন আবার ওই চক্রের জন্য, কারণ চক্রের জন্য কি করা লাগবে, টোটাল এন্ট্রপিটা বের করা লাগবে, এন্ট্রপি বের করে কি যোগ করা লাগবে। তো আবার সে সমষ্টি প্রসারণ, সমষ্টি সংকোচন, ওই একই প্রসারণে হচ্ছে সবকিছু। এই জন্য এখন আমি আর বের করবো না, ওটা আমি গতবার এখানে বের করছি সেটাই বসা দেবো, কিন্তু পরীক্ষা খাতা কিন্তু বের করে দেখাতে হবে। যদি অপত্যাবর্তী, শুধু অপত্যাবর্তী আসে তখন কিন্তু বের করে দেখাতেই হবে। তো এখন যদি আমি এখন কি করতে পারি, তবে টোটাল এন্ট্রপি আসবে কি দাঁড়াবো, টোটাল এন্ট্রপি যদি ডিএস হয়, টোটাল এন্ট্রপিটা ডিএস হয়ে পারে তখন ওই আবার সেই একই রকম ভাবে। তো আমি আর ওই Q1 DS1 DS2 এরকম লিখতেছি না, আমি এখন ডাইরেক্ট এই পয়েন্টটুকু লিখতেছি। তার এখানে মাইনাস, এবার আর এই ডিএমই রাখবো না, এখন ডাইরেক্ট কি হবে, কতবার এখন ভুবে দেখা হয়েছে ওইটা, তো পরে কাটাকাটি হয়ে গেছে, অর্থাৎ তো ধামে হবে। তো এই জন্য সরি, এটাই থাকতেছে। তারপর এটা হচ্ছে প্লাস Q2, এটা আমি কোন ধরে লিখতেছি, এটা হচ্ছে টোটাল এন্ট্রপিটা আমি বের করছি, কারণ ওর যে চারটা চক্র আছে সেই চারটা চক্র থেকে টোটাল এন্ট্রপিটা বের করতেছি। বের করার পরে আমি কি করতেছি, এখানে লিখতেছি। ওকে, তো আমি এখানে আবার ওই জিরো মিরো লিখলাম না, কারণ এই দেখো আমি জিনিসটা বোঝাই। প্রথমে কি সমষ্ণ প্রসারণ, রৌদ্রতাপীয় প্রসারণ প্লাস সমষ্ণ সংকোচন, রৌদ্রতাপীয় সংকোচন, অর্থাৎ এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি। সমষ্ণ রৌদ্রতাপীয় সংকোচনে, রৌদ্রতাপীয় প্রসারণ আর সংকোচনে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। জিরো টু আর যেরকম নত দেখার দরকার নেই। তাহলে Q2 আমি সরাসরি রেখে দেবো, Q2 ভাগ হচ্ছে T2, এটা কিন্তু দেখতে হবে, পরীক্ষা খাতা কিন্তু দেখতে হবে। তাহলে এটি পাচ্ছি আমি আলটিমেটলি। তাহলে আবার যদি সেই প্রথমের মতন করি, কস গুণনবতী করি, তাহলে সূত্রটা হিসেবে কী দাঁড়ায়। তবে একটা মিনিট দেখো তো, আমার কিন্তু সূত্রটা কিন্তু দাঁড়াইতে কিন্তু, তাহলে একটা জিনিস দেখো তো এখন এই ডিএস সমান এখন কি করতে পারি, ডিএস সমান কি করতে পারি, ডিএস সমান দেখা যায় এই পিওয়াতার মানেতে কি হবে, মাইনাস হয়ে যাবে ভিতরে, বুঝছো, ভাইরাসটা ভিতরে নিয়ে গেলাম। এইটা কস গুণন করলাম, T2 হয়ে গেল উপরে, T2 যদি আমি উপরে দিয়ে দেই তাহলে T1 তারপরে নিচে চলে আসছে, টিওনটা কি হচ্ছে নিচে চলে যাচ্ছে, তাই না? আর এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাচ্ছে। আর এটা Q1টা কি হবে, নিচে চলে যাচ্ছে, কস গুণন করলাম আর কি। তবে এখন কিন্তু কানো ইঞ্জিনের মতন কিন্তু কারো জিরো হয়ে যাচ্ছে না। কানো ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়েছে বা,
এখন একটা বিষয় দেখার বিষয়, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের শর্ত ছিল কিন্তু T2 বা T1 সমানুপাতিক সমান সমান ছিল Q2 বা T2, তাই না? এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের শর্ত ছিল, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তো আর সেটা হচ্ছে না। এটা শর্ত হিসেবে কি দাঁড়াচ্ছে যে অপ্রত্যাবর্তী শর্ত হচ্ছে T2 ভাগ T1 থেকে Q2 ভাগ Q1 কি হবে, ছোট হবে। অর্থাৎ এখানে কি এই T2 ভাগ T1 কি বড়, এখানে কি T2 ভাগ T1 কি, সরি এইটা কিন্তু বিবাদ হবে না, এটা বিবাদ হবে না, এটা মাইনাস হবে, আমার ভুল হয়েছে। তাই এখানে ds সমান T2 ভাগ T1, আমি এই মাইনাস বিবাদে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস Q2 ভাগ হচ্ছে এই T2 থাকবে। তবে কি আবার তো জিরো হওয়ার কথা, তাই না? কিন্তু এবার জিরো হবে না। কতবার কিন্তু আমরা কার্নো চক্রের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই কিন্তু পেয়েছিলাম, কিন্তু কার্নোর ক্ষেত্রে T2 ভাগ T1 সমান সমান ছিল Q2 ভাগ T2। এটা হচ্ছে কার্নো চক্রের শর্ত ছিল। শর্তটা কোথায় দেখছি আমি, এই যে এইখানে দেখছি, এটা তো কার্নো চক্রের শর্ত। কিন্তু এবার তো আর কার্নো না, কার্নো চক্র তো আর কাজ করবে না। এখনকার শর্ত, এখন শর্ত হচ্ছে T2 বড় T1, T2 ভাগ T1 মানে T2 ভাগ T1 হচ্ছে বড়, Q2 ভাগ Q1 হচ্ছে কি ছোট, অর্থাৎ বড় মাইনাস ছোট, এটাই দাঁড়াচ্ছে আর কি, তাই না? বড় এটা বড়, এটা ছোট, তবে এটা যদি বড় হয় এটা ছোট, তাহলে বড় ছোট, বড় থেকে ছোট মানে দেবার কি বিশৃঙ্খলা বাড়বে না কমলো? অবশ্যই কিন্তু বিশৃঙ্খলা কিন্তু বাড়তেছে এখানে। এখানে যদি এটা যদি বড় হয়, বড় মাইনাস বড় মাইনাস কি ছোট, তাই না? তাহলে কি হচ্ছে এখান থেকে, বিশৃঙ্খলা কিন্তু বড় মাইনাস ছোট হবে, অবশ্যই কিন্তু এই জায়গায় বিশৃঙ্খলা কিন্তু বাড়তেছে। তার মানে কি এটা পরিবেশ বান্ধব না। এই জন্য কার্নো ইঞ্জিন পরিবেশ বান্ধব, এই জন্য কার্নো বিজ্ঞানী সাদি কার্নোকে এত আমরা মানে এত দেওয়া হয়। তবে আসলে প্রকৃতপক্ষে তো এই ইঞ্জিন বানানো কখনো সম্ভব নয়। এটা হচ্ছে কার্নো ইঞ্জিনটা আসলে কি কাল্পনিক ইঞ্জিন। ওকে, প্রকৃতপক্ষে এই ইঞ্জিনটা বানানো সম্ভব নয়। কার্নো ইঞ্জিন হচ্ছে কাল্পনিক ইঞ্জিন। আমরা কার্নো ইঞ্জিনের মডেল সামনে রেখেই একটা ইঞ্জিন তৈরি করতে চাই, কিন্তু সেটা প্রকৃতপক্ষেই কখনো কার্নো ইঞ্জিন হবে না, সেটা অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হবে, সেটা অবশ্যই এটাই এইরকমই হবে। এবং এজন্য কি এই মহাবিশ্বে আসলে কি বিশৃঙ্খলা আসলে কি হচ্ছে, দিনকে দিন বাড়তেছে। এর বিশৃঙ্খলা কখনো কমে না, বিশৃঙ্খলা বরং বাড়ে। তাত্ত্বিকভাবে কল্পনা করতে পারে বিশৃঙ্খলা কমে, বাট মূলত কি বিশৃঙ্খলা আসলে কি মূলত বাড়তেছে। তো ধন্যবাদ সবাইকে।